শিক্ষার্থী তোমরা যে যেখানে যে অবস্থায় আসো আশা করি সবাই ভালো আছো। ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তোমরা সবাই অবগত আছো সারা দেশ ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত স্যারগণ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে আমি মোহাম্মদ আবুল বাশার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে তোমাদের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো তাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে, শেষ পর্যন্ত আমার ক্লাসটা উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক রসায়ন অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রে এটা পঞ্চম অধ্যায়। এটা তোমাদের পরীক্ষার জন্য অন্যান্য অধ্যায়ের মতোই ইম্পর্টেন্ট। এ কারণে আমি এই অধ্যায়ের তোমাদের আজকে আমি কয়েকটি শিল্প নিয়ে আলোচনা করব, অত্যন্ত ইম্পর্টেন্ট শিল্প। তোমাদের এই অধ্যায়ে 6টি শিল্প আছে, যথা ইউরিয়া শিল্প আছে, কাঁচ শিল্প আছে, সিরামিক শিল্প আছে, পাল্প অ্যান্ড পেপার শিল্প আছে, সিমেন্ট শিল্প আছে এবং চামড়া শিল্প। আজকে আমি তোমাদের ইউরিয়া শিল্প এবং কাঁচ শিল্প নিয়ে আলোচনা করব। যদি সময় থাকে তাহলে সিরামিক শিল্প নিয়ে আলোচনা করব। প্রথমে শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ইউরিয়া উৎপাদন, এটা আমাদের কিভাবে করতে হয়। ইউরিয়া ইউরিয়া এটার সংকেত NH2CONH2। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। ইউরিয়া এটি একটি জৈব যৌগ, নাইট্রোজেন গঠিত জৈব যৌগকে আমরা কি বলি? ইউরিয়া। এখানে নাইট্রোজেনের পরিমাণ 46% থাকে ইউরিয়াতে। এটা অত্যন্ত বৃহৎ শিল্প শিক্ষার্থী। আমাদের দেশে বৃহৎ আকারে উৎপাদন হয়, বিশেষ করে উদ্ভিদের বৃদ্ধি সাধনে সার হিসেবে এটি ব্যবহৃত হয়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা কি জানো সেটা আমি বলে দিচ্ছি। প্লাস্টিক শিল্পে, কোটিং শিল্পে, অ্যাডহেসিভ অর্থাৎ আঠা তৈরি করতে, এছাড়াও রেজিন শিল্পে এই ইউরিয়ার ব্যাপক ব্যবহার হয়। কাজেই এটা আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে ইউরিয়া আমরা উৎপাদন দেখি। দেখো ইউরিয়া খুব সোজা, যে এখানে ইউরিয়া উৎপাদনে দুটি কাঁচামাল লাগে, প্রধান কাঁচামাল দুটি, একটি কার্বন ডাই অক্সাইড, একটি অ্যামোনিয়া। আমরা যদি অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড সহজভাবে উৎপাদন করতে পারি তাহলে আমরা ইউরিয়া পেয়ে যাব। এই কার্বন ডাই অক্সাইড আমরা প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন করি এবং এই অ্যামোনিয়া হেবার প্রণালী থেকে উৎপাদন করি। এখানে দেখো প্রথম ধাপে প্রাকৃতিক গ্যাস থেকে কার্বন ডাই অক্সাইড, এবং আমরা আরও কি পাবো? হাইড্রোজেন পাবো। নিচে দেখো ধাপ 1-এর আমরা বিক্রিয়া দিয়েছি যে প্রাকৃতিক গ্যাসের সংকেত, বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস লাগবে মিথেন, এর সাথে 2 অণু পানি, মিথেন গ্যাস পানি বাষ্প অবস্থায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1.25 অ্যাটমসফিয়ার চাপে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখান থেকে যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে সরায় নিতে পারি তাহলে আমরা এখানে কি পাবো শিক্ষার্থী? হাইড্রোজেন পাবো। এই কারণে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা পটাশিয়াম কার্বনেট এই যৌগে শোষণ করব। ফলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হবে, হাইড্রোজেন থেকে যাবে। তাহলে পটাশিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া দাও, কার্বন ডাই অক্সাইড পানি, উৎপন্ন হবে পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে গেল। এখানকার যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন বাতাসের 78% নাইট্রোজেন এর সাথে দ্বিতীয় ধাপে
তোমার হেবার প্রণালীতে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এখানে দেখতে পাচ্ছ 1 আয়তন নাইট্রোজেন গ্যাস, 3 আয়তন হাইড্রোজেন গ্যাস, প্রভাবক এখানে লৌহজন্য প্রভাবক এবং প্রভাবক সহায়ক বা প্রোমোটার বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, প্রভাবক সহায়ক 200 অ্যাটমসফিয়ার চাপ এবং এখানে টেম্পারেচার 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শর্ত সাপেক্ষে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন করা হয়। এরপরে দেখো আমাদের এই অ্যামোনিয়া তৃতীয় ধাপে আমাদের তৃতীয় ধাপ কোথায়? প্রথম ধাপের কার্বন ডাই অক্সাইড এবং দ্বিতীয় ধাপের অ্যামোনিয়া, অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কি পেলাম? অ্যামোনিয়া। প্রথম ধাপের কি ছিল? কার্বন ডাই অক্সাইড। এটা বিক্রিয়া করে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 130 অ্যাটমসফিয়ার চাপে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে। এটার নাম কি? আবার বলছি, অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে কিভাবে হয়? 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস এবং 1 আয়তন কার্বন ডাই অক্সাইড। শর্ত কি? 130 অ্যাটমসফিয়ার চাপ, 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে পানি অপসারিত হবে। এখানে তাপমাত্রা 180 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে আর চাপ হলো 150 অ্যাটমসফিয়ার। ফলে এখান থেকে এক অণু পানি বিচ্যুত হয়ে এভাবে ইউরিয়া উৎপাদন হয়। প্রিয় শিক্ষার্থী, এই আমাদের ইউরিয়া উৎপাদনের আমাদের রাসায়নিক সমীকরণ এবং ধাপসমূহ। এখন আমরা এটা ফ্লো চার্ট হিসেবে দেখব। ফ্লো চার্টে দেখে আমরা এটা কিভাবে ইন্ডাস্ট্রিতে উৎপন্ন হয়। শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ইউরিয়া উৎপাদনের একটি প্রবাহ চিত্র এখানে দেওয়া আছে। তোমরা এই চিত্রটা ফলো করবা। প্রথমে দেখো আমরা তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস অটোক্লেভ এখানে আমরা নেব। এখানে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এটা রাসায়নিকভাবে বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে, অর্থাৎ H2N COONH4 অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে। কিছু তোমার অবিক্রিয়াকৃত অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এখানে থেকে যাবে। এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পুনরায় অটোক্লেভে চলে আসে। এখানে এসে পুনরায় তোমার অ্যামোনিয়া কার্বামেট তৈরি করে। সম্পূর্ণ অ্যামোনিয়া কার্বামেট এই ফ্লাশ ড্রামে চলে আসে। এখান থেকে বিক্রিয়া করে তোমার 80% ইউরিয়া দ্রবণ তৈরি হয়, অর্থাৎ অ্যামোনিয়া কার্বামেট এখান থেকে ইভাপোরেটের মাধ্যমে, অর্থাৎ পানি বাষ্পের মাধ্যমে, বাষ্পীভূত হওয়ার মাধ্যমে, অর্থাৎ এখানে পানি তোমার অপসারিত হওয়ার মাধ্যমে এখানে 80% ইউরিয়া দ্রবণ তৈরি হয়। এই ইউরিয়া দ্রবণ প্রিলিং টাওয়ারে আসে। তোমরা জানো এখানে আমরা ছোট ছোট বলে পরিণত করি ইউরিয়া দ্রবণ। এখানে যদি আমরা এয়ার দেই, অর্থাৎ বায়ু প্রবাহ চালনা করি, তাহলে এই প্রিলিং টাওয়ার থেকে তোমার ইউরিয়া দানাদার হিসেবে উৎপন্ন হবে এবং সেই ইউরিয়া আমরা সংরক্ষণ করি এবং বাজারজাত করি। প্রিয় শিক্ষার্থী, এই আমাদের ইউরিয়া উৎপাদন। আমরা এখন কাঁচ শিল্পে চলে আসবো। তোমরা দেখতে পাচ্ছ যে এবার আমরা আসছি কাঁচ উৎপাদন, অর্থাৎ কাঁচ শিল্পে আসছি। কাঁচ কি? কাঁচ মূলত হলো সিলিকেটের মিশ্রণ, অর্থাৎ সোডিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ, অর্থাৎ ডাবল সিলিকেট আমরা বলি। কাঁচের আরেকটা সংজ্ঞা আছে, স্বচ্ছ দানাকার, অনিয়তাকার, কঠিন, শক্ত, কেলাসাকার পদার্থকে আমরা কাঁচ বলি। তাহলে কাঁচের দেখো কাঁচ আমরা কিভাবে উৎপাদন করব। কাঁচ উৎপাদনের জন্য আমাদের কাঁচা মাল লাগবে হলো মুখ্য উপাদান যেটা, সেটা সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ বালি, ক্যালসিয়াম অক্সাইড অথবা ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, এটাকে আমরা চুন বলি, এটা চুনাপাথর, সোডা অ্যাশ সোডিয়াম কার্বনেট, এটা তোমার মুখ্য উপাদান। এরপর দেখো গৌণ উপাদান আমরা নিয়েছি বোরাক্স, সোডিয়াম পাইরোবোরেট ইনটু এখানে 10 অণু পানি হবে, সলফেট সোডিয়াম সালফেট, ফেলসপার দেখো A2O
অ্যালুমিনিয়াম অক্সাইড সয়েলস সিলিকন ডাই অক্সাইড অর্থাৎ A2O বলতে আমরা এটা বোঝাই A2O Na2O পটাশিয়াম অক্সাইড অথবা সোডিয়াম অক্সাইড। যদি এখানে আমরা সোডিয়াম অক্সাইড Na2O জুড়ে দেই তাহলে এটা হবে সোডিয়াম ফেলসপার, অর্থাৎ যেটা কিনা আমাদের সাধারণ গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়, অর্থাৎ জি জেনারেল গ্লাস তৈরিতে আমাদের এই সোডিয়াম ফেলসপার লাগে। এরপরে যদি আমরা এখানে সোডিয়াম অক্সাইড এর পরিবর্তে পটাশিয়াম অক্সাইড বসাই A2O পটাশিয়াম অক্সাইড বসাই তাহলে পটাশিয়াম ফেলসপার, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার পটাশ গ্লাস তৈরিতে এই গৌণ উপাদানটি লাগে। শিক্ষার্থী কাঁচের কোনো সংকেত নাই, জেনারেল সংকেত নাই। তোমরা এর আগে দেখছো ইউরিয়ার যেমন একটা সংকেত আছে, কাঁচের কিন্তু এরকম সংকেত নাই সাধারণ, কেননা অনেক প্রকার কাঁচ আছে, সব গ্লাস থেকে সাধারণ গ্লাস, সেটা সাধারণ সংকেত আমরা এইভাবে একটা লিখে দেবো Na2O সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড X সিলিকন ডাই অক্সাইড। এটাকে আমরা সাধারণ গ্লাস বলি বা সফট গ্লাস বলি। এরপরে যদি আমরা পটাশ গ্লাস যদি আমরা তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পটাশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড X সিলিকন ডাই অক্সাইড, এটা সাধারণ সংকেত আছে। এরূপ তোমার লেড গ্লাস আছে, লেড গ্লাস যাকে আমরা বলি Lg লেড গ্লাস, সেই ক্ষেত্রে তোমার লাগে হলো সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড লেড অক্সাইড সিলিকন ডাই অক্সাইড লেড গ্লাস। প্রিয় শিক্ষার্থী, এরূপ অসংখ্য গ্লাস আছে, পাইরেক্স গ্লাস আছে। প্রিয় শিক্ষার্থী, এরূপ লেড গ্লাস যাকে আমরা বলি, আচ্ছা এরূপ আমাদের পাইরেক্স গ্লাস আছে, অপটিক্যাল গ্লাস আছে। প্রিয় শিক্ষার্থী, এই যে এতগুলো গ্লাস, এগুলো আমরা কেন এটা শিখবো এই ইন্ডাস্ট্রিটা, তোমরা বুঝতে পারছো যে বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে আসবাবপত্র বলো বা সব ক্ষেত্রে আমাদের এই গ্লাসটা দরকার হয়। তুমি চিন্তা করো যে আমরা শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু আমরা এই গ্লাসটা ব্যবহার করি। কিসে ব্যবহার করি বলো? শিশু বয়সে অনেক সময় তোমরা ঘড়ি পড়ো, ঘড়িতে গ্লাস লাগে। আবার আমরা যখন বৃদ্ধ হই তখন কিন্তু চশমা পড়ি আমরা, তাহলে চশমাটা অবশ্যই তোমার গ্লাস লাগবে। হ্যাঁ, কি সেটা অপটিক্যাল ফাইবার, এছাড়াও লেন্স যেটা আছে এটাও এক ধরনের কাজ। আজকে আমরা এটাকে মনোযোগ দিয়ে শিখবো যে কাঁচের আমরা উৎপাদন পদ্ধতি এখন দেখি। মুখ্য উপাদান তোমরা দেখলে গৌণ উপাদান। এরপরে যদি আমরা রঙিন কাঁচ তৈরি করি সেই ক্ষেত্রে আমাদের এই কাঁচের সাথে শুধু অবস্থান্তর ধাতুর অক্সাইড যেমন ফেরিক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড, এগুলো যদি আমরা জুড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে তোমার সেটা রঙিন কাঁচ তৈরি হবে। কিন্তু রঙিন কাঁচের একটি সাধারণ সংকেত তোমরা দেখো, দেখতে পাচ্ছ রঙিন কাঁচের সাধারণ সংকেত সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ সাধারণ কাঁচের সাথে যদি আমরা এরূপ অবস্থান্তর ধাতব অক্সাইড মেটাল অক্সাইড অবস্থান্তর এর মধ্যে আমরা আয়রন, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি যুক্ত করব, জুড়িয়ে দিই, তাহলে সেটা রঙিন কাঁচ তৈরি হবে। তো আমরা দেখি যে সব ধরনের কাঁচ প্রস্তুতির সাধারণ যে প্রণালী, এই প্রণালীতে দেখো চারটি ধাপ আছে। প্রথম ধাপে বিগমন, দ্বিতীয় ধাপে আকৃতি দান বা শেপ যেটা বলে শেপ প্রদান শেপিং, তৃতীয় ধাপে অ্যানিলিং, চতুর্থ ধাপে ফিনিশিং। অ্যানিলিং কি আমরা এখানে আছি দেখো ক্লোজ দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা র ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল নেব,
এখানে কাঁচামাল মুখ্য উপাদান হিসেবে আমরা এই ইনফ্রাটিকেট গুলো এখানে নেব। গৌণ উপাদান এখানে যেগুলো আছে সেগুলো নেব। এর সাথে দেখো আমরা কি লিখেছি, কিউলেট। শিক্ষার্থী, কিউলেট হলো ভাঙা কাঁচ, অর্থাৎ অনেক সময় গ্রামে দেখবে ফেরিওয়ালা ভাঙা কাঁচগুলো নিয়ে যায়। এই ভাঙা কাঁচগুলো তাই এখানে 10% যদি এই র ম্যাটেরিয়ালসের মধ্যে জুড়িয়ে দিই, তাহলে এই ক্ষেত্রে যে ব্লেন্ডিং টেম্পারেচার, এই টেম্পারেচারটা এটা কমে আসবে, ফলে আমাদের মানে লাভজনকভাবে আমরা কাজটা উৎপাদন করতে পারবো। এছাড়াও কাজের মসৃণতা বাড়িয়ে দেয়, তবে 10% এর বেশি নয়। তাহলে সবগুলো র ম্যাটেরিয়ালস প্রথম ধাপে এখানে নিয়ে এরপরে আমরা চূর্ণকরণ করি, অর্থাৎ চূর্ণীকরণ। এই চূর্ণীকরণ করার পরেও যদি আরো পাউডারে পরিণত করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের বল মিল এখানে আছে, বল মিলে নেওয়া হয়। তোমরা দেখো অনেক সময় বিল্ডিং যখন ঢালাই হবে, সেই ক্ষেত্রে যে ইটের যে ছোট ছোট টুকরাগুলো যে বল মিলে নেয়, সেই বল মিলের মতো এখানে আমাদের নিতে হয়। ওরকম যন্ত্রে নিলে তোমার এটা বিচূর্ণ কাঁচামাল পাওয়া যাবে। এই সব বিচূর্ণ কাঁচামালের মিশ্রণ আমরা চুল্লি বা ফার্নেস বা ট্যাঙ্কে দেব। ট্যাঙ্কে নেওয়ার পরে এখানে প্রায় টেম্পারেচার তোমার 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কাঁচের গলন শুরু হয়, গলন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর শুরু টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 450 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে গলন শুরু হয়, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণ কাঁচ গলে যায়। এই গলিত কাঁচ আমরা এখানে পাবো, যাকে আমরা বলছি ফাইন গ্লাস বা গলিত কাঁচ। এই গলিত কাঁচকে আমরা কি করব, আকৃতি প্রদান দেব। আকৃতি প্রদান এখানে দেব। আকৃতি প্রদানের পরে এখানে অ্যানিলিং করব। অ্যানিলিং বা পাম দেওয়া বোঝায়। পাম দেওয়া মানে হলো কি, যে এখানে আমাদের গলন টেম্পারেচার 450 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 450 ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক টেম্পারেচার আছে। এই টেম্পারেচারে রেখে ধীরে ধীরে যখন আমরা শীতল করব, তখন আমরা মসৃণ কাঁচ পাবো। এই প্রক্রিয়াকে আমরা বলবো অ্যানিলিং। অর্থাৎ অ্যানিলিং হলো 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে আমরা উত্তপ্ত গলিত কাঁচ পেলাম, এই কাঁচকে প্রাথমিক টেম্পারেচারে নিয়ে আসবো, অর্থাৎ প্রায় সংকট তাপমাত্রার কাছাকাছি নিয়ে আসবো। নিয়ে আসে আমরা যদি আমরা ধীরে ধীরে শীতল করি, তাহলে একবারে সম্পূর্ণ মসৃণ কাঁচ থাকবে, যার ভেতর সৎশীতল থাকবে না, কাঁচের পীড়ন সৃষ্টি হবে না। তাহলে এখানে ভিসকোসিটি বেড়ে যাবে। অ্যানিলিং এর পরে আমরা ফিনিশিং করব। ফিনিশিং এর পরে আমরা সংরক্ষণ করব। এইভাবে আমরা কাঁচ সংরক্ষণ করি। এছাড়াও এই কাঁচে আমাদের ইচিং অফ গ্লাস বলে। ইচিং অফ গ্লাসটি আমাদের ল্যাবরেটরিতে দেখতে পারবে, পুরের পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, এগুলোতে দাগ কাটা থাকে। তাহলে এই দাগ কাটার জন্য ইচিং অফ গ্লাস দেওয়া হয়। গ্লাসের উপরে মোমের প্রলেপ দিয়ে এরপরে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আমরা যে দাগটা কাটবো, সেটা আমরা কলম দ্বারা দাগ কাটার পরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা ছেড়ে দিই, তাহলে ওখানে গর্ত সৃষ্টি হবে এবং সেখানে আমরা এর শেপ দিতে পারবো, অর্থাৎ কত মিলিলিটার বা এভাবে আমরা দাগ কাটতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে সিরামিক শিল্প, পাল্প এন্ড পেপার শিল্প, সিমেন্ট শিল্প এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।